কুরিয়ার ডেলিভারি ম্যান এসে বলল, ম্যাডাম, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি অবাক হয়ে বললাম, আমার কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর প্যাকেট খুলে দেখি সত্যিই একটা লাল ব্রাইডাল শাড়ি। ছেলে এসে হাসতে হাসতে বলল, কেমন লাগছে মা? আমি রেগে গিয়ে বললাম, তুই এটা কিনেছিস কেন? সে আমার কাছে এসে শাড়িটা ধরে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমি হতবাক হয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি। শাড়ির উপর হাত বুলিয়ে সে বলল, দেখো কত সুন্দর লাল রং, তোমার গায়ে খুব মানাবে। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে অপ্সরীর মতো লাগবে। এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে। সে হেসে বলল, ভালো তো। আমি তোমাকে নিয়ে গর্বিত। কমেন্টে কেউ লিখেছে কবে বিয়ে। সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে মনে হচ্ছিল সত্যিই আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো আমরা কত পারফেক্ট জুটি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তিথি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, ক্লাসে 9-এ পড়ে। আজকের ঘটনাটা এতই অবাক করার মতো যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সকাল ১১টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। গিয়ে দেখি একজন কুরিয়ার ডেলিভারি ম্যান। তিনি বললেন, আপনিই কি তিথি দাস? আমি বললাম, হ্যাঁ। তিনি একটা বড় প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি চমকে গেলাম। বললাম, কিন্তু আমি তো কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। তিনি তার ফাইল দেখে বললেন, ঠিকানা তো সঠিক। তিথি দাস, এই বাড়ি। আমি বললাম, কিন্তু এটা আমার অর্ডার না। তিনি বললেন, ম্যাডাম, রিটার্ন করতে চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করুন। এই বলে তিনি চলে গেলেন। আমি প্যাকেটটা নিয়ে ভাবতে লাগলাম, কে এটা পাঠিয়েছে। হতে পারে কোনো ভুল হয়েছে। কিন্তু আমার কৌতূহল হল প্যাকেটটা খুলে দেখার। ভেতরে দেখি সত্যিই একটা অসাধারণ সুন্দর লাল রঙের ব্রাইডাল শাড়ি। এত সুন্দর কাজ যে চোখ ফেরানো যায় না। সোনালি সুতার কাজ, হেভি বর্ডার, দামি পাথরের কাজ। মনে হচ্ছে এটার দাম লাখ টাকার উপরে হবে। এই সময় রাহুল কলেজ থেকে এসে হাসতে হাসতে বলল, কি ব্যাপার মা? কি দেখছ? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে শাড়িটা হাতে নিয়ে দেখে বলল, বাহ মা, এটা তো অসাধারণ। আমি বললাম, কিন্তু আমি এটা অর্ডার করিনি। রাহুল হঠাৎ রহস্যময় হেসে বলল, কেমন লাগছে মা? আমি তার দিকে তাকিয়ে বললাম, মানে? সে শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই শাড়িটা। আমি বললাম, সুন্দর তো, কিন্তু এটা কেন এলো? রাহুল আমার কাছে এসে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমার মুখ থেকে বেরিয়ে গেল, কি বললি? আমি রেগে গিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু রাহুল গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম সিরিয়াস। আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি। প্রেমের চেয়ে গভীর ভালোবাসি। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার হাত ধরে বলল, আমি জানি মা, কিন্তু আমি তোমাকে মা হিসেবে না, একজন নারী হিসেবে ভালোবাসি। আমার পা দুটো কাঁপতে শুরু করল। সে শাড়ির উপর হাত বুলিয়ে বলল, দেখো কত সুন্দর লাল রং, তোমার গায়ে খুব মানাবে। তুমি এতে অপ্সরীর মতো লাগবে। আমার গলা শুকিয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, রাহুল, তুই ঠিক আছিস? সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে রানীর মতো লাগবে। আমি বললাম, রাহুল, তুই যা বলছিস সেটা খুবই ভুল। কিন্তু সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভুল কি আছে মা?
আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর নারী। আমি পিছিয়ে যেতে গেলাম কিন্তু সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, পালাতে চাও কেন মা? আমি তোমাকে কোনো কষ্ট দেব না। এই সময় হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো। সে ফোন দেখে বলল, বাহ মা, আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, কি ভিডিও? সে তার ফোনের স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই যে দেখো, আমি আর তুমি রান্নাঘরে রান্না করছি। কত সুন্দর লাগছে আমাদের। আমি দেখি সত্যিই আমাদের একটা ভিডিও আছে যেখানে আমরা দুজনে হাসছি, রান্না করছি। আমি চিৎকার করে বললাম, এটা তুই কবে ভিডিও করলি? এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। আমি দেখি ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। সবাই আমাদের ভালোবাসার গল্প জানতে চায়। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে, আমার সম্মান চলে যাবে। সে হেসে বলল, ভালো তো, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি কত ভালোবাসি তোমাকে। আমি কমেন্ট দেখি কেউ লিখেছে, কবে বিয়ে? সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল, শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, রাহুল তুই কি করছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো মা, আমরা কত পারফেক্ট জুটি। আমাদের বয়সের ব্যবধান মোটেই বেশি না। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এখন আর লুকানোর কিছু নেই। তার শ্বাস আমার গলায় লাগছিল। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, সরে যা আমার কাছ থেকে। কিন্তু সে আমাকে ছাড়ল না, বরং আরও কাছে এসে বলল, মা, তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি তোমাকে ছাড়ব না। এই সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দৌড়ে গিয়ে দেখি আমার স্বামী বিকাশ দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে বললেন, তিথি, তুমি কেন এত ঘেমে গেছ? আমি তাড়াতাড়ি বললাম, কিছু না। তুমি এত তাড়াতাড়ি এলে কেন? বিকাশ বলল, অফিস থেকে ছুটি নিয়ে এলাম। আজ আমাদের কিছু জরুরি কথা বলার আছে। এই সময় রাহুল এসে হাজির। সে খুব স্বাভাবিকভাবে বাবাকে বলল, বাবা, কেমন আছো? বিকাশ রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রাহুল বলল, বলো বাবা। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি, তুমিও বসো। আমরা সবাই বসলাম। বিকাশ গম্ভীর হয়ে বলল, রাহুল, আমি জানি তুই বড় হয়েছিস, কিন্তু তোর মধ্যে কিছু পরিবর্তন দেখছি যেটা আমার ভালো লাগছে না। রাহুল বলল, কী রকম পরিবর্তন? বিকাশ বলল, তুই তোর মায়ের সাথে অস্বাভাবিক ব্যবহার করছিস। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল খুব শান্তভাবে বলল, আমি মায়ের সাথে কোনো অস্বাভাবিক ব্যবহার করিনি। বিকাশ রাগত স্বরে বলল, করিসনি? তাহলে ইউটিউবে যে ভিডিও আপলোড করেছিস সেটা কি? রাহুল অবাক হওয়ার ভান করে বলল, কোনো ভিডিও? বিকাশ তার ফোন বের করে ভিডিওটা দেখাল। বলল, এই ভিডিওতে তুই তোর মাকে নিয়ে এমন কিছু বলেছিস যেটা একজন ছেলের বলা উচিত না। রাহুল হেসে বলল, বাবা, তুমি ভুল বুঝেছ। এটা শুধু একটা ভিডিও। আমরা কন্টেন্ট তৈরি করছিলাম। বিকাশ রেগে বলল, কন্টেন্ট? এই ধরনের কন্টেন্ট তৈরি করার দরকার কি? রাহুল বলল, বাবা, এখন সবাই এই ধরনের ভিডিও বানা, এতে আয়ও হয়। আমি বললাম, রাহুল, তুই ভিডিওটা ডিলিট করে দে। কিন্তু রাহুল বলল, না মা, এটা থাকবে। বিকাশ খুব রেগে গেল। বলল, রাহুল, তুই এখনই ভিডিওটা ডিলিট করবি। রাহুল বলল, আমি ডিলিট করব না। এই বলে সে উঠে তার রুমে চলে গেল। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি, রাহুলের সাথে কি হয়েছে? সে এত বদলে গেল কেন? আমি বললাম, আমি জানি না, হঠাৎ করে এমন ব্যবহার শুরু করেছে। এই সময় প্রিয়া স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের দেখে বলল, কি হয়েছে? সবাই এত টেনশনে কেন? আমি বললাম, কিছু না মা। প্রিয়া বলল, আম্মু, রাহুল ভাই কি করেছে? সবাই তার নামে কথা বলছে স্কুলে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়া বলল, আমার বন্ধুরা বলছে রাহুল ভাই ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে যেখানে তুমি আর সে। কথা শেষ করতে পারল না। বিকাশ বলল, দেখো তিথি, বিশ্বাসটা কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখনই কিছু করতে হবে। আমি বললাম, কি করব? বিকাশ বলল, রাহুলকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই সময় রাহুল আবার এসে হাজির। সে বলল, কাকে বের করে দেবে বাবা? বিকাশ বলল, তোকে। তুই এই বাড়িতে থাকতে পারবি না। রাহুল হেসে বলল, কেন? আমি কি এমন অন্যায় করেছি?
বিকাশ বলল, তুই তোর মাকে নিয়ে যে ভিডিও বানিয়েছিস সেটা অন্যায় না? রাহুল বলল, আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করেছি। এই কথা শুনে বিকাশ একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ সবাই নীরব থাকার পর রাহুল বলল, বাবা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা যা তোমরা ভাবছ তা নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? রাহুল বলল, মা, আমি একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করি। আমরা সামাজিক সমস্যা নিয়ে ভিডিও বানাই। এই ভিডিওটাও একটা এক্সপেরিমেন্ট ছিল। বিকাশ বলল, কী রকম এক্সপেরিমেন্ট? রাহুল বলল, আমরা দেখতে চেয়েছিলাম যে কিভাবে মানুষ এই ধরনের কন্টেন্টে রিয়্যাক্ট করে। আসলে এটা একটা সামাজিক পরীক্ষা। আমি বললাম, কিন্তু তুই তো আমাকে সত্যিই বিয়ে করার কথা বলেছিলি। রাহুল হেসে বলল, মা, সেটা অভিনয় ছিল। আমি অভিনেতা হতে চাই। আমার অ্যাক্টিং কেমন লেগেছে? প্রিয়া বলল, তাহলে তুমি আম্মুকে সত্যিই বিয়ে করতে চাও না? রাহুল বলল, আরে পাগল, আমি মাকে মা হিসেবেই ভালোবাসি। আমি কখনো এমন কিছু ভাবতে পারি না। বিকাশ রাগত স্বরে বলল, কিন্তু তুই এই ধরনের এক্সপেরিমেন্ট করার আগে আমাদের বলতে পারতিস। রাহুল বলল, বাবা, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু মা রাজি হতো না। তাই আমি তাকে না বলেই ভিডিও বানিয়েছি। আমি বললাম, কিন্তু আমি তো জানতাম না এটা অভিনয়। রাহুল বলল, হ্যাঁ মা, তাই তো তোমার রিয়াকশনটা এত ন্যাচারাল হয়েছে। আমাদের প্রজেক্টের জন্য এটা পারফেক্ট ছিল। বিকাশ বলল, তাহলে ব্রাইডাল ড্রেসটা কে পাঠিয়েছে? রাহুল বলল, সেটাও আমাদের প্রপোজ টিমের কাজ। আমরা পুরো সিনারিওটা প্ল্যান করেছিলাম। আমি বললাম, কিন্তু তুই আমাকে কিছুই বলিসনি। রাহুল বলল, মা, যদি আগে বলতাম তাহলে তুমি এভাবে রিয়াক্ট করতে না। আমাদের এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যেত। প্রিয়া হঠাৎ বলল, তাহলে স্কুলের বন্ধুরা যা বলেছে? রাহুল বলল, তারাও ভুল বুঝেছে। আসলে আমাদের ভিডিওটা এত রিয়েল লেগেছে যে সবাই মনে করেছে এটা সত্যি। বিকাশ চিন্তিত হয়ে বলল, কিন্তু রাহুল, এই ধরনের কন্টেন্ট দিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়া ঠিক না। রাহুল বলল, বাবা, আমরা এখন একটা ভিডিও বানাবো যেখানে সব ব্যাখ্যা করব। মানুষ বুঝে যাবে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। আমি বললাম, কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম তুই সত্যি। কথা শেষ করতে পারলাম না। রাহুল আমার কাছে এসে বলল, শরিমা, আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে। বিকাশ বলল, এই ধরনের এক্সপেরিমেন্টের জন্য পরিবারকে ব্যবহার করা ঠিক না। রাহুল বলল, আমি বুঝতে পারছি বাবা। আমি আর এমন কিছু করব না। প্রিয়া বলল, ভাইজা, তুমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছ। আমিও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। রাহুল হেসে বলল, থ্যাঙ্কস প্রিয়া। আমার অ্যাক্টিং স্কিল কেমন? আমি বললাম, রাহুল, এই ভিডিওটা এখনই ডিলিট করে দে। নইলে মানুষ আরও ভুল বুঝবে। রাহুল বলল, হ্যাঁ মা, আমি এখনই ডিলিট করছি। আর একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাবো। বিকাশ বলল, আগামীতে এই ধরনের কোনো কিছু করার আগে আমাদের সাথে আলোচনা করবি। রাহুল বলল, অবশ্যই বাবা। আমি প্রমিস করছি। এই সময় হঠাৎ রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো রিয়া। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। লক্ষ লক্ষ ভিউ এসেছে। আমরা সবাই তার কথা শুনছিলাম। ফোনের উপাস থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছিল। রাহুল বলল, হ্যাঁ, আমার পরিবার এখন জেনে গেছে। আমি সব বলেছি। ফোন রেখে রাহুল আমাদের বলল, এটা ছিল রিয়া। সে আমাদের থিয়েটার গ্রুপের লিডার। সে বলছে আমাদের এক্সপেরিমেন্টটা খুব সফল হয়েছে। আমি বললাম, কিন্তু এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কী ছিল? রাহুল বলল, মা, আমরা দেখতে চেয়েছিলাম যে সামাজিক মাধ্যমে কিভাবে বিতর্কিত কন্টেন্ট ভাইরাল হয় এবং মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। বিকাশ বলল, এটা একটা ভালো গবেষণার বিষয় হতে পারে। কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। রাহুল বলল, আমিও এখন বুঝতে পারছি বাবা। প্রিয়া বলল, ভাইজা, তুমি কি সত্যিই অভিনেতা হতে চাও? রাহুল বলল, হ্যাঁ প্রিয়া। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এই থিয়েটার গ্রুপটা আমার প্র্যাকটিসের জন্য। আমি বললাম, তাহলে তুই কেন আমাদের বলিসনি? রাহুল বলল, মা, আমি ভেবেছিলাম তোমরা সাপোর্ট করবে না। তোমরা তো চাও আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। বিকাশ বলল, রাহুল, তুই যদি সত্যি এই লাইনে কেরিয়ার বানাতে চাস, আমরা সাপোর্ট করব। কিন্তু এই ধরনের বিতর্কিত কন্টেন্ট বানিয়ে না। রাহুল খুশি হয়ে বলল, সিরিয়াসলি বাবা? তোমরা আমাকে সাপোর্ট করবে? আমি বললাম, হ্যাঁ রাহুল। তুই যেটা ভালোবাসিস সেটাই করিস। কিন্তু সৎভাবে করিস। এই সময় আবার রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো, ওপাশ থেকে কেউ বলল, আমি স্টার প্লাস চ্যানেল থেকে বলছি। আপনার ভিডিওটা আমরা দেখেছি। আমরা আপনাকে একটা অডিশনের জন্য ডাকতে চাই।
রাহুল অবাক হয়ে আমাদের দিকে তাকাল। তারপর ফোনে বলল, সিরিয়াসলি? আমাকে অডিশনের জন্য ডাকছেন? ওপাশের ব্যক্তি বলল, হ্যাঁ। আপনার অ্যাক্টিং স্কিল খুবই ভালো। আমাদের একটা নতুন সিরিয়ালে কাজ আছে। ফোন রেখে রাহুল উত্তেজিত হয়ে বলল, বাবা মা আমাকে টিভি সিরিয়ালে কাজের জন্য ডাকছে। আমি অবিশ্বাস্য চোখে বললাম, সত্যি? রাহুল বলল, হ্যাঁ মা, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিকাশ বলল, কিন্তু রাহুল, তুই নিশ্চিত তো যে এটা কোনো ফ্রড না? রাহুল বলল, বাবা, তারা আমাকে তাদের অফিসে আসতে বলেছে। আমি গিয়ে দেখব। প্রিয়া খুশিতে চিৎকার করে বলল, ভাইজা টিভিতে আসবে। আমি বললাম, কিন্তু এই বিতর্কিত ভিডিওর কারণে তোর ক্যারিয়ারে কোনো সমস্যা হবে না তো? রাহুল বলল, মা, আমি এখনই একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাচ্ছি। আমি সবকিছু পরিষ্কার করে দেব। তারপর সে তার ফোন বের করে আমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও রেকর্ড করতে শুরু করল। ভিডিওতে রাহুল বলল, হ্যালো সবাই, আমি রাহুল। আজ সকালে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা নিয়ে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, সেটা ছিল একটা সামাজিক এক্সপেরিমেন্ট। তারপর সে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বলল, এরা আমার পরিবার, আমার বাবা মা আর বোন। আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা একজন সন্তান হিসেবে। আমি কখনোই অন্য কোনোভাবে তাকে দেখি না। আমিও ভিডিওতে বললাম, হ্যাঁ, রাহুল আমার ছেলে। সে একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করে। আজকের ভিডিওটা ছিল তাদের একটা প্রজেক্টের অংশ। বিকাশও বলল, আমরা পরিবার হিসেবে রাহুলকে সাপোর্ট করি, কিন্তু আমরা চাই সে সৎ এবং ইতিবাচক কন্টেন্ট তৈরি করুক। প্রিয়া বলল, আমার ভাই খুব ভালো অ্যাক্টিং পারে। সে একদিন বড় অভিনেতা হবে। ভিডিও রেকর্ড করার পর রাহুল সেটা আপলোড করল। খুব তাড়াতাড়ি ভিডিওটাতে অনেক লাইক আর পজিটিভ কমেন্ট আসতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কয়েকদিন পর রাহুল টিভি চ্যানেলের অফিসে গিয়ে অডিশন দিল। তার অ্যাক্টিং খুবই ভালো লাগল প্রোডাকশন টিমের। তারা তাকে একটা সিরিয়ালে সেকেন্ড লিডের রোল দিল। এখন রাহুল নিয়মিত শুটিংয়ে যায়। সে খুবই খুশি যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা পরিবার হিসেবে তাকে সাপোর্ট করছি। রাহুলের এই ঘটনা থেকে আমরা সবাই কিছু শিখেছি। আমরা বুঝেছি যে সামাজিক মাধ্যমে যে কোনো কন্টেন্ট খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তাই কন্টেন্ট তৈরি করার সময় খুব সতর্ক থাকতে হয়। রাহুল এখন তার থিয়েটার গ্রুপের সাথে পজিটিভ এবং শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করে। সে বুঝে গেছে যে বিতর্কিত কন্টেন্ট দিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য ভালো কাজ করতে হয়। আমিও এই ঘটনা থেকে শিখেছি যে আজকের যুগের ছেলেমেয়েরা খুব ক্রিয়েটিভ। তারা নতুন নতুন উপায়ে নিজেদের প্রকাশ করতে চায়। আমাদের তাদের বুঝতে হবে এবং সাপোর্ট করতে হবে। এখন আমাদের পরিবারে আগের মতোই শান্তি। রাহুল তার ক্যারিয়ার নিয়ে খুশি, প্রিয়া তার পড়াশোনায় মনোযোগী, আর বিকাশ আর আমি আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করছি। রাহুলের ব্রাইডাল ড্রেসের ঘটনাটা এখন আমাদের পরিবারের একটা মজার স্মৃতি। আমরা মাঝে মাঝে এই নিয়ে হাসাহাসি করি। রাহুল বলে, মা, আমার প্রথম ভাইরাল ভিডিওটা ছিল তোমাকে নিয়ে। আমি বলি, তুই এখন বিখ্যাত অভিনেতা, তাই আর আমাকে লাগে না। এভাবেই শেষ হলো আমাদের এই অদ্ভুত কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা বুঝলাম যে পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথা বলা কত গুরুত্বপূর্ণ। যদি রাহুল আগে থেকেই আমাদের তার পরিকল্পনার কথা বলত, তাহলে এত চিন্তাভাবনার মধ্য দিয়ে যেতে হতো না। এখন রাহুল যখন কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করে, সে আমাদের আগে বলে। আমরাও তার সৃজনশীলতাকে উৎসাহ দেই, তবে সেটা যেন নৈতিক হয় সেদিকে খেয়াল রাখি। এই ঘটনা আমাকে আরও শিখিয়েছে যে আজকের ডিজিটাল যুগে প্রতিটি পরিবারে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাবা মা হিসেবে আমাদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকতে হবে। রাহুলের সিরিয়ালটা এখন খুবই জনপ্রিয়। সে একজন তরুণ অভিনেতা হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে। তার ভক্তরা তাকে খুব ভালোবাসে। আমরা পরিবার হিসেবে তার সফলতায় খুব গর্বিত। প্রিয়াও তার ভাইয়ের দেখাদেখি অভিনয়ে আগ্রহ দেখাচ্ছে। সে স্কুলের নাটকে অংশ নেয়। হয়তো একদিন সেও এই ক্ষেত্রে কাজ করবে। বিকাশ এখন রাহুলের ক্যারিয়ার নিয়ে আর চিন্তা করে না। সে বুঝেছে যে সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করাই বাবা মায়ের প্রধান কাজ। আর আমি এখন আরও বেশি করে বুঝি যে পারিবারিক বন্ধনের শক্তি কত বড়। যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি পরিবারের সবাই মিলে একসাথে থাকে। রাহুলের সেই ব্রাইডাল ড্রেসটা এখনও আমাদের কাছে আছে। সেটা এখন আমাদের এই স্মৃতির প্রতীক। কখনো কখনো আমি সেটা দেখে হাসি।
ভাবি কত বড় ভুল বোঝাবুঝি থেকে কত বড় একটা সুযোগ তৈরি হলো রাহুলের জন্য। জীবনটা সত্যিই অদ্ভুত। কখন কোথা থেকে কি হয়ে যায় কেউ জানে না। রাহুলের এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা এখন একে অপরের সাথে আরও বেশি কথা বলি, আরও বেশি সময় কাটাই। এভাবেই শেষ হয় আমাদের এই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় অভিজ্ঞতার গল্প। একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত হয়ে গেল একটা সুন্দর পারিবারিক গল্প। আমরা সবাই এই ঘটনা থেকে কিছু না কিছু শিখেছি এবং আরও ভালো মানুষ হয়েছি। আজ তোমার জন্য বিশেষ ফুল কিনেছি মা এই বলে ছেলে যখন লাল গোলাপের তোড়া আমার হাতে দিল, তখনই বুঝলাম এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে। সকালে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি ছেলে ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে। আমাকে দেখে হেসে বলল, মা আমার সাথে এসো। আমি তার কাছে গেলাম। দোকানদার তাকে জিজ্ঞেস করল, স্যার কি ফুল লাগবে? ছেলে লাল গোলাপের দিকে ইশারা করে বলল, ওগুলো কি? দোকানদার একটা সুন্দর তোড়া বেঁধে দিল। আমি জিজ্ঞেস করলাম, কার জন্য? সে হেসে বলল, তুমিই দেখবে গু। বাড়ি এসে সে ফুলের তোড়া আমার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য কেন? সে আমার দুহাত ধরে বলল, কারণ আমি তোমাকে প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। সে হাঁটু গেড়ে বসে বলল, মা তুমি আমার স্ত্রী হবে। ফুলের সুগন্ধে ঘর ভরে গেছে, কিন্তু আমার মাথা ঝিমঝিম করছিল। আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। তার চোখে প্রেমের আগুন জ্বলছিল। তুমি বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? গোলাপের কাঁটা আমার হাতে বিঁধছিল, ঠিক যেমন তার কথা আমার হৃদয়ে বিঁধছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রত্না দাস। আমার বয়স ৩৩ বছর। আমার স্বামীর নাম কৃষ্ণ দাস, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সুমি। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমি ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যজনক আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন কিছু যা আমি কখনো ভাবিনি যে আমার সাথে ঘটতে পারে। ঘটনাটা শুরু হয়েছিল গত মাসে। রাহুল তখন কলেজের পরীক্ষা শেষ করে বাড়ি এসেছে। কিন্তু তার আচরণে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। সে আমার সাথে বেশি সময় কাটাতে চাইত। আমার রান্নাঘরের কাজে সাহায্য করত। এমনকি আমি যখন কাপড় ধুতাম তখনও সে পাশে এসে দাঁড়াত। প্রথম দিকে মনে করেছিলাম হয়তো ছেলেটা আমাকে মিস করেছে কলেজে থাকার সময়। কিন্তু দিন যেতে যেতে বুঝলাম বিশ্বাসটা অন্যরকম। একদিন সন্ধ্যায় কৃষ্ণ অফিস থেকে দেরি করে আসবে বলেছিল। সুমিও তার বান্ধবীর বাড়ি গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর রাহুল। আমি টিভি দেখছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পাশে বসল। মা তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সে বলল। বলো, কি কথা? আমি টিভির দিকে তাকিয়ে বললাম। না মা, টিভি বন্ধ করো। খুব জরুরি কথা গু। আমি টিভি বন্ধ করে তার দিকে তাকালাম। তার মুখে অদ্ভুত একটা ভাব। কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। কি ব্যাপার রাহুল? এত সিরিয়াস কেন? সে আমার হাত ধরল। মা আমি তোমাকে ভালোবাসি গু। আমিও তোমাকে ভালোবাসি বাবা গু। না মা, তুমি বুঝতে পারছ না। আমি তোমাকে ভালোবাসি অন্যভাবে গু। আমি তার কথা বুঝতে পারলাম না। কি বলছিস তুই? মা আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার প্রতি আমার অনুভূতি শুধু ছেলের মতো নয় গে। আমার মাথা ঘুরে গেল। এটা কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে কি বলছে? রাহুল তুই কি বলছিস? তুই আমার ছেলে। হ্যাঁ মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে দেখলেই আমার বুক কাঁপে। তোমার হাসি দেখলে আমার হৃদয় নেচে ওঠে গি। আমি উঠে দাঁড়ালাম। এসব কি বাজে কথা বলছিস? তুই আমার সন্তান। মা প্লিজ আমার কথা শোনো। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না গ। সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার হাত কাঁপছিল। এই কথাগুলো আমি কোথায় শুনেছি যেন? মনে হচ্ছিল কোনো স্বপ্নের মতো। রাহুল উঠে দাঁড়া। তুই কি বলছিস সেটা তুই বুঝতে পারছিস? কিন্তু সে উঠল না।
বরং আমার পা জড়িয়ে ধরল। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না গি। আমি তাকে সরিয়ে দিয়ে রান্নাঘরে গেলাম। কিন্তু সে আমার পেছনে এলো। মা, তুমি রেগে গেছ? রাগি নাই, কিন্তু তুই যা বলছিস সেটা ঠিক না গি। কেন ঠিক না? আমরা তো রক্তের সম্পর্কের নই গি। আমি চমকে তার দিকে তাকালাম। মানে? মা, তুমি কি ভুলে গেছ? আমি তো তোমার নিজের ছেলে নই। আমি দত্তক নেওয়া গু। এই কথা শুনে আমার মনে পড়ল। হ্যাঁ, রাহুল দত্তক নেওয়া। কিন্তু আমি তাকে জন্মের পর থেকে বড় করেছি। আমার কাছে সে আমার নিজের সন্তান। তাতে কি হয়েছে? তুই আমার ছেলে গি। না মা, আমি তোমার ছেলে নই। আমি একজন পুরুষ যে তোমাকে ভালোবাসে গি। এমন সময় হঠাৎ কৃষ্ণ বাড়ি ফিরল। আমি আর রাহুল দুজনেই চুপ হয়ে গেলাম। কি ব্যাপার? তোরা এত চুপচাপ কেন? কৃষ্ণ জিজ্ঞেস করল। কিছু না, আমি বললাম। কিন্তু রাহুল বলল, বাবা, আমার তোমার সাথে কথা আছে গি। বলো উ। আমি মাকে বিয়ে করতে চাই উ। কৃষ্ণের চোখ বড় হয়ে গেল। কি বললি? আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই উ। কৃষ্ণ প্রথমে হেসে ফেল। তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? আমি পাগল হইনি বাবা। আমি সিরিয়াস গু। এবার কৃষ্ণ বুঝল রাহুল ঠাট্টা করছে না। তার মুখ লাল হয়ে গেল। তুই আমার ছেলে। কিভাবে তোর মায়ের সাথে গু? আমি তোমার ছেলে নই বাবা। আমি দত্তক নেওয়া। আর মাকে আমি ভালোবাসি উ। কৃষ্ণ রেগে গেল। চুপ কর। এসব বাজে কথা আর বলবি না গি। এটা বাজে কথা নয় বাবা। এটা আমার অনুভূতি গু। কৃষ্ণ রাহুলের দিকে এগিয়ে গেল। কিন্তু আমি তাদের মাঝে দাঁড়িয়ে পড়লাম। থামো তোরা। এভাবে লড়াই করলে হবে না গি। তাহলে কি করব রত্না? তোর ছেলে এসব কি বলছে? আমি বুঝলাম পরিস্থিতি সামলাতে হবে। রাহুল, তুই তোর রুমে যা। আমরা পরে কথা বলব উ। রাহুল গেল। কৃষ্ণ আমার দিকে তাকিয়ে রইল। রত্না, এটা কি হচ্ছে? ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি জানি না কৃষ্ণ। হঠাৎ করে সে এসব কথা বলতে শুরু করেছে গি। তুই কিছু বুঝতে পারছিস না? আমি মাথা নাড়লাম। কিন্তু সত্যি কথা হলো, আমি খেয়াল করেছিলাম রাহুলের আচরণে পরিবর্তন। সে আমার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছিল। রাতে শুতে গিয়েও আমি ভাবতে থাকলাম, রাহুল কি সত্যিই আমাকে অন্যভাবে দেখে? এটা কি সম্ভব? পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে ক্ষমা চাইল। মা, গতকাল আমি যা বলেছি সেজন্য দুঃখিত উ। ঠিক আছে। তুই হয়তো কনফিউজড ছিলি গু। না মা, আমি কনফিউজড নই। আমি এখনও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বুঝতে পারছি যে এটা সম্ভব নয় গু। আমি তার দিকে তাকালাম। তার চোখে দুঃখ। রাহুল, তুই একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে কর। তোর নিজের একটা সংসার করো। আমি জানি মা। কিন্তু আমার মনে তোমার জায়গা নিতে আর কেউ পারবে না গি। এই কথায় আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হল। আমি জানি এটা ভুল, কিন্তু রাহুলের ভালোবাসার কথা শুনে আমার মধ্যে এক ধরনের গর্ব হচ্ছিল। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি পাল্টে গেল। সেদিন বিকেলে আমি লক্ষ্য করলাম রাহুল টেলিফোনে কারো সাথে কথা বলছে। তার কণ্ঠস্বর শুনে মনে হলো সে কোনো মেয়ের সাথে কথা বলছে। হ্যাঁ প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমার পরিবারে তোমাকে নিয়ে আসার পরিকল্পনা আছে গি। আমি অবাক হলাম। কে এই প্রিয়া? রাহুল কি আসলেই কোনো মেয়েকে ভালোবাসে? আমি তার রুমের সামনে দাঁড়িয়ে কান পাতলাম। না প্রিয়া, আমার মা খুবই ভালো। তুমি তার সাথে থাকলে খুশি হবে গু। এবার আমি বুঝলাম, রাহুল আমার সাথে যা করেছে সেটা একটা পরিকল্পনা। সে হয়তো চেয়েছিল আমাকে কনভিন্স করতে যে সে আমাকে নিয়ে কোনো অসৎ ভাবনা ভাবে না। কিন্তু আসলে তার একটা বান্ধবী আছে যাকে সে বিয়ে করতে চায়। আর সে ভেবেছিল, আগে আমার সাথে এমন একটা নাটক করলে, পরে যখন সে তার আসল বান্ধবীর কথা বলবে, তখন আমি খুশি হয়ে রাজি হয়ে যাব। কি চালাক ছেলে! আমি হাসতে হাসতে রান্নাঘরে গেলাম। সন্ধ্যায় রাহুল আমার কাছে এসে বলল, মা, আমার একটা কথা আছে গিউ। বলো উ। আমার একটা বান্ধবী আছে। তার নাম প্রিয়া গু। আমি তাকে দেখে হাসলাম। সত্যি? হ্যাঁ মা। আমি তাকে বিয়ে করতে চাই উ। তাই
তাহলে তুই গতকাল যা বলেছিলি? রাহুলের মুখ লাল হয়ে গেল। সেটা সেটা আসলে বলো কি আসলে? আসলে আমি ভেবেছিলাম তোমাকে আগে সব দিয়ে রাখলে পরে যখন প্রিয়ার কথা বলবো তখন তুমি খুশি হয়ে রাজি হয়ে যাবে আমি জোরে হেসে ফেললাম। তোর এত বুদ্ধি! তুমি রাগ করনি? রাগ করব কেন? তুই তো একটা ভালো পরিকল্পনা করেছিস রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেল। তাহলে তুমি প্রিয়াকে দেখতে রাজি? অবশ্যই। কবে আনবি তাকে? আগামীকাল। ঠিক আছে কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরে দেখি একটা মেয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে কাঁদছে। কি হয়েছে মা? আমি তাকে জিজ্ঞেস করলাম। আপনি কি রাহুল দার মা? হ্যাঁ। তুমি কে? আমি প্রিয়া, রাহুল দার বান্ধবী ওহ, তুমি প্রিয়া। এসো বাড়িতে কিন্তু সে এগোল না। আন্টি, আমি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি কি কথা? রাহুল দা আমার সাথে বিয়ের কথা বলেছিল। কিন্তু গতকাল সে আমাকে ফোন করে বলল যে সে আপনাকে ভালোবাসে। আর আমাদের সম্পর্ক শেষ আমার মাথা ঘুরে গেল। কি বলছো তুমি? রাহুল দা বলেছে যে সে আপনাকে বিয়ে করতে চায়। আর আমি যেন আর তার সাথে যোগাযোগ না করি এবার আমি বুঝলাম। রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। সে প্রিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। প্রিয়া, তুমি ভুল বুঝেছ। রাহুল তোমাকেই ভালোবাসে না আন্টি। সে পরিষ্কার করে বলেছে এমন সময় রাহুল বাড়ি থেকে বেরিয়ে এলো। প্রিয়াকে দেখে তার মুখ শক্ত হয়ে গেল। প্রিয়া, তুমি এখানে কেন এসেছ? রাহুল, তুমি কি করেছ? আমি তাকে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। প্রিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই প্রিয়া কাঁদতে লাগল। রাহুল, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। আমি আমার মাকে ভালোবাসি আমি রাহুলের হাত ধরলাম। রাহুল, তুই কি করছিস? এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন? আমি কাউকে কষ্ট দিতে চাই না মা। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি রাহুল দাকে বোঝান। সে আপনার ছেলে আমি তার ছেলে নই, রাহুল চিৎকার করে বলল। আমি দত্তক নেওয়া। আর আমি আমার মাকে একজন নারী হিসেবে ভালোবাসি প্রিয়া আরও জোরে কাঁদতে লাগল। আমি তাকে সামলালাম। প্রিয়া, তুমি বাড়ি যাও। আমি রাহুলের সাথে কথা বলবো প্রিয়া চলে যাওয়ার পর আমি রাহুলকে বাড়িতে নিয়ে গেলাম। রাহুল, তুই কি করলি? এত সুন্দর একটা মেয়েকে কষ্ট দিলি? মা, আমি তার সাথে ভুয়া সম্পর্ক রাখতে পারি না। আমি তোমাকেই ভালোবাসি আমি বুঝলাম রাহুল সত্যিই কনফিউজড। সে জানে না যে এটা সঠিক নাকি ভুল। রাহুল, আমি তোর মা। তুই আমাকে অন্যভাবে ভালোবাসতে পারিস না কেন পারি না? আমি তো তোর রক্তের সন্তান নই তাতে কি? তুই আমার কোল থেকে বড় হয়েছিস রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমাকে একবার সুযোগ দাও। আমি তোমাকে খুশি রাখব আমি তাকে সরিয়ে দিলাম। উঠো। এসব বন্ধ করো কিন্তু সে আমার পা জড়িয়ে ধরে রইল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না এমন সময় হঠাৎ দরজায় নখ হলো। আমি দেখলাম কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তার সাথে একজন ডাক্তার। রত্না, এই ডাক্তার সাহেব রাহুলকে দেখবেন ডাক্তার ভিতরে এসে রাহুলকে দেখলেন। কিছুক্ষণ তার সাথে কথা বললেন। তারপর আমাদের বললেন রাহুলের মানসিক সমস্যা আছে। এটাকে ওডিপাস কমপ্লেক্স বলে। অনেক দত্তক নেওয়া ছেলেদের এই সমস্যা হয়। কিন্তু চিকিৎসায় এটা ভালো হয়ে যাবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মানে রাহুল অসুস্থ, সে ইচ্ছে করে এসব করছে না। ডাক্তার রাহুলকে নিয়ে গেলেন। বললেন কয়েক সপ্তাহ ট্রিটমেন্ট লাগবে। কিন্তু আসল ঘটনা শুরু হলো তার 2 দিন পর। আমি একা বাড়িতে ছিলাম। কৃষ্ণ অফিসে, সুমি স্কুলে। হঠাৎ দরজায় নখ হলো। দরজা খুলে দেখি একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 50-এর কাছাকাছি। দেখতে ভদ্র। আপনি রত্না দাস? জি। আপনি কে? আমার নাম রাজেশ সেন। আমি একটা গোয়েন্দা সংস্থার কাজ করি গোয়েন্দা সংস্থা?
হ্যাঁ, আপনার ছেলে রাহুলের ব্যাপারে আমি কথা বলতে এসেছি। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। কি কথা? রাহুল আপনার আসল ছেলে নয়, এটা আপনি জানেন? হ্যাঁ, সে দত্তক নেওয়া। কিন্তু আসল কথা হল, রাহুল আসলে একজন ক্রিমিনালের ছেলে। আমার গলা শুকিয়ে গেল। মানে? রাহুলের বাবা ছিল একজন বিখ্যাত চোর। নাম ছিল কালো রহিম। পুলিশ তাকে খুঁজছিল অনেক দিন। শেষে একটা ডাকাতির সময় পুলিশের গুলিতে সে মারা যায়। তাহলে রাহুল? রাহুলের মা তখন তাকে একটা এতিমখানায় দিয়ে দেয়। আর আপনারা সেখান থেকে তাকে দত্তক নেন। আমি অবাক হয়ে শুনছিলাম। কিন্তু এখন এসব বলার দরকার কি? দরকার আছে। কারণ রাহুলের বাবার এক শাগরেদ এখনও জীবিত। তার নাম মন্টু। সে রাহুলকে খুঁজে বের করেছে। কেন? কালো রহিমের কাছে অনেক টাকা ছিল। কোটি টাকার গহনা আর সোনা। সেগুলো কোথায় লুকিয়ে রেখেছিল এটা শুধু রাহুল জানে। রাহুল জানে? কিভাবে? কালো রহিম মরার আগে রাহুলকে একটা ম্যাপ দিয়েছিল। সেই ম্যাপ দিয়ে সম্পদের জায়গা খুঁজে পাওয়া যাবে। আমার মাথা ঝিমঝিম করছিল। আপনি কি বলতে চান? আমি বলতে চাই, মন্টু রাহুলকে কিডন্যাপ করার পরিকল্পনা করছে। তাকে দিয়ে জোর করে সেই সম্পদের জায়গা বের করাবে। তাহলে আমাদের কি করতে হবে? আপনাদের আগে সেই সম্পদ খুঁজে বের করতে হবে। না হলে রাহুল বিপদে পড়বে। আমি বুঝতে পারছিলাম না। কিন্তু রাহুল তো হাসপাতালে আছে। হ্যাঁ। কিন্তু মন্টু জানে সে কোথায়। যে কোনো সময় সে তাকে নিয়ে যেতে পারে। আপনি আমাকে কি করতে বলছেন? রাহুলের কাছ থেকে সেই ম্যাপের কথা জেনে নিন। তারপর আমাদের সাথে সেই জায়গায় যান। সম্পদ উদ্ধার করি। আমি ভাবলাম, এটা কি সত্যি? নাকি এই লোক আমাকে ঠকানোর চেষ্টা করছে? আপনার কথা সত্যি হলে পুলিশকে খবর দিতে হবে। না, পুলিশকে দেবেন না। কারণ মন্টুর পুলিশেও লোক আছে। খবর পেলে সে রাহুলকে মেরে ফেলবে। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে আমি কি করব? আপনি আমাদের সাথে কাজ করুন। আমরা সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করব। সেদিন সন্ধ্যায় কৃষ্ণ বাড়ি এসে আমি তাকে সব বললাম। সেও চিন্তিত হয়ে পড়ল। তাহলে রাহুল সত্যিই বিপদে? মনে হচ্ছে তাই। তাহলে আমাদের কি করা উচিত? ওই রাজেশ বলেছে রাহুলের কাছ থেকে ম্যাপের কথা জানতে। পরের দিন আমরা হাসপাতালে রাহুলের কাছে গেলাম। সে অনেক ভালো ছিল। ডাক্তার বলেছিলেন তার অবস্থার উন্নতি হচ্ছে। রাহুল, তোর একটা কথা জিজ্ঞেস করার আছে। আমি বললাম। কি মা? তোর বাবার কথা কিছু মনে আছে? রাহুলের মুখ গম্ভীর হয়ে গেল। কেন এসব জিজ্ঞেস করছো মা? তুই শুধু বল, কিছু মনে আছে কিনা। হ্যাঁ, কিছুটা মনে আছে। সে তোকে কিছু দিয়েছিল কোনোদিন? রাহুল একটু ভেবে বলল, হ্যাঁ। একটা কাগজ দিয়েছিল। বলেছিল এটা যত্ন করে রাখতে। সেই কাগজ কোথায়? আমার পুরানো বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছি। আমি আর কৃষ্ণ দুজনেই খুশি হলাম। কোন বই যে? আমার ক্লাস 10-এর বাংলা বইয়ে। বাড়ি ফিরে আমরা রাহুলের রুম তল্লাশি করলাম। তার পুরানো বইগুলোর মধ্যে বাংলা বই খুঁজে পেলাম। বইয়ের পাতার মধ্যে একটা পুরানো কাগজ ভাঁজ করা ছিল। কাগজটা খুলে দেখি, এটা সত্যিই একটা ম্যাপ। কিন্তু বোঝা যাচ্ছে না এটা কোথাকার ম্যাপ। আমি রাজেশের নম্বরে ফোন করলাম। সে এসে ম্যাপ দেখল। হ্যাঁ, এটাই সেই ম্যাপ। এই দিয়েই আমরা সম্পদ খুঁজে পেতে পারব। এটা কোথাকার ম্যাপ? এটা আমাদের শহরের পুরানো এলাকার ম্যাপ। এখানে একটা পরিত্যক্ত বাড়ির নিশানা দেওয়া আছে। সেই বাড়িতেই কালো রহিম তার সম্পদ লুকিয়ে রেখেছে। কবে যাব? আজ রাতেই। কারণ আমি খবর পেয়েছি মন্টু আগামীকাল রাহুলকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তাড়াতাড়ি করতে হবে। রাতে আমি, কৃষ্ণ আর রাজেশ সেই পরিত্যক্ত বাড়িতে গেলাম। বাড়িটা ছিল শহরের একেবারে প্রান্তে। অনেক পুরানো, জঙ্গল দিয়ে ঘেরা। ম্যাপ অনুযায়ী আমরা বাড়ির পেছনের একটা কুয়ার কাছে গেলাম। সেখানে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর আমরা একটা লোহার বাক্স পেলাম। রাজেশ সেটা তুল। বাক্স খুলে দেখি এর মধ্যে অনেক সোনার গহনা আর হীরার অলংকার। সত্যিই কোটি টাকার সম্পদ। এবার কি করব? আমি জিজ্ঞেস করলাম।
এবার এগুলো পুলিশের কাছে জমা দিতে হবে, রাজেশ বলল। কিন্তু হঠাৎ আমরা শুনলাম কারো পায়ের শব্দ। আমরা ঘুরে তাকিয়ে দেখি কয়েকজন লোক আমাদের দিকে আসছে। তাদের হাতে অস্ত্র। এই যে, এদিকে। কে? রাজেশ সেন, একজন চিৎকার করে বলল। রাজেশ আমাদের দিকে তাকিয়ে বলল, ওরাই মন্টুর লোক। দৌড়ান। আমরা দৌড় দিলাম। কিন্তু রাজেশ বাক্সটা নিয়ে অন্যদিকে গেল। আমি আর কৃষ্ণ জঙ্গলের মধ্যে লুকিয়ে রইলাম। অনেকক্ষণ পর সব শান্ত হলে আমরা বাড়ি ফিরলাম। পরের দিন সকালে খবরের কাগজে দেখি একটা বিশাল খবর। গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে কোটি টাকার চুরি করা সম্পদ। খবরে লেখা আছে যে রাজেশ সেন নামের এক গোয়েন্দা কর্মকর্তা একটা চোর চক্রের সম্পদ উদ্ধার করেছেন। চোর চক্রের নেতা মন্টুকে গ্রেফতার করা হয়েছে। আমি বুঝলাম রাজেশ সত্যিই একজন সৎ গোয়েন্দা অফিসার ছিল। দুপুরে রাজেশ আমাদের বাড়িতে এলো। রত্না ভাবি, আপনাদের ধন্যবাদ। আপনাদের সাহায্য না পেলে আমরা এই চোর চক্রকে ধরতে পারতাম না। রাহুল এখন নিরাপদ? হ্যাঁ, মন্টু গ্রেফতার হয়েছে। এখন আর কোনো ভয় নেই। সেই সম্পদের কি হবে? সেগুলো সরকারের কাছে জমা দেওয়া হবে। তবে আপনাদের সাহায্যের জন্য পুরস্কার পাবেন। কিছুদিন পর আমরা পুলিশ থেকে ৫ লক্ষ টাকা পুরস্কার পেলাম। রাহুলও সুস্থ হয়ে বাড়ি ফিরল। ডাক্তারের চিকিৎসায় তার মানসিক সমস্যা ভালো হয়ে গিয়েছিল। সে আর আমার প্রতি অস্বাভাবিক কোনো আচরণ করত না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। সত্যি? কিন্তু তুই তো তার সাথে খারাপ ব্যবহার করেছিলি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি। সে আমাকে মাফ করে দিয়েছে। আমি খুশি হলাম। তাহলে আমি তার বাবা মায়ের সাথে কথা বলি। প্রিয়ার বাবা মা রাজি হয়ে গেলেন। তারা বুঝেছিলেন রাহুল অসুস্থ ছিল। কয়েক মাস পর রাহুল আর প্রিয়ার বিয়ে হল। খুব সুন্দর একটা বিয়ে। বিয়ের দিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি জানি রাহুল দা আপনাকে খুব ভালোবাসে। আমি চাই আপনি সবসময় আমাদের সাথে থাকুন। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুমি খুব ভালো মেয়ে প্রিয়া। এখন আমাদের সংসারে শান্তি। রাহুল আর প্রিয়া খুব খুশি। সুমিও তার নতুন ভাবির সাথে ভালো মিশেছে। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই পুরো ঘটনা কি একটা স্বপ্ন ছিল? এত কিছু কিভাবে ঘটল আমাদের জীবনে? রাহুল যখন আমাকে ভালোবাসার কথা বলেছিল তখন আমার মনে কেমন যেন একটা অনুভূতি হয়েছিল। আমি জানি এটা ভুল, কিন্তু মনের গভীরে কিছুটা ভালো লেগেছিল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুই ক্ষমা চাস কেন? তুই তো অসুস্থ ছিলি। হ্যাঁ, কিন্তু তবুও তুমি আমার মা, আমি তোমাকে সম্মান করতে পারিনি। আমি তার মাথায় হাত দিলাম। তুই আমার ছেলে। যা হয়েছে ভুলে যা। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মা হিসেবে। আমিও তোমাকে ভালোবাসি বাবাগু। এভাবেই শেষ হলো আমাদের এই অদ্ভুত অভিজ্ঞতা। একটা পারিবারিক সমস্যা থেকে শুরু হয়ে তা হয়ে গেল একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আজকাল যখন এসব ঘটনার কথা মনে পড়ে তখন মনে হয় জীবন সত্যিই অদ্ভুত। কখন কি ঘটে যাবে তা আমরা জানি না। রাহুলের মানসিক সমস্যা, তারপর সেই গোয়েন্দা কাহিনী, চোর চক্রের সাথে সংঘর্ষ, এসব যেন কোনো সিনেমার গল্প। কিন্তু এই সব ঘটনার মধ্য দিয়ে আমাদের পরিবার আরও একতাবদ্ধ হয়েছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী। প্রিয়াও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে মিশে গেছে। মাঝে মাঝে রাজেশও আমাদের বাড়িতে আসে। সে এখন আমাদের পারিবারিক বন্ধু। তার কাছ থেকে অনেক রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী শুনি। একদিন সে বলল, রত্না ভাবি, আপনার সাহস দেখে আমি অবাক হয়েছি। সেই রাতে জঙ্গলে গিয়ে আপনি ভয় পাননি? ভয় তো পেয়েছিলাম, কিন্তু রাহুলের নিরাপত্তার কথা ভেবে সব ভুলে গিয়েছিলাম। এটাই মায়ের ভালোবাসা। সত্যি কথা হলো, একজন মা তার সন্তানের জন্য যে কোনো বিপদের মুখোমুখি হতে পারে। আমিও সেটাই করেছি। এখন আমাদের সংসারে নতুন আনন্দের সংবাদ। প্রিয়া মা হতে চলেছে। আমি নানি হব। রাহুল খুব খুশি। সে বলে, মা, আমার বাচ্চা হলে তাকে তুমি দেখবে? অবশ্যই। আমি সব দেখব। সুমিও খুব উৎসাহিত। সে বলে, আমি খালা হব। এভাবেই আমাদের পরিবার বড় হচ্ছে। নতুন জীবন আসছে। মাঝে মাঝে ভাবি সেই দিনগুলোর কথা যখন রাহুল আমাকে ভুল বুঝেছিল। এখন সব ঠিক হয়ে গেছে।
আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বসেছিলাম। হঠাৎ রাহুল বলল, মা, তোমাকে একটা কথা বলার আছে কি? আমি ভয় পেলাম। কি কথা? সে হেসে বলল, আমি চাকরি পেয়েছি একটা ভালো কোম্পানিতে গু। আমি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরলাম। সত্যি? কত বেতন? মাসে ৩০,০০০ টাকা গু। কৃষ্ণ বলল, বাহ, এখন তো তুই স্বাবলম্বী গু। প্রিয়া খুশিতে কেঁদে ফেল। এত খুশির খবর! এভাবেই আমাদের পরিবারে একের পর একটি সুখবর আসতে লাগল। কয়েক মাস পর প্রিয়ার একটি ফুটফুটে ছেলে হল। আমি নানি হলাম। কি যে আনন্দ! ছোট্ট নাতিটা দেখতে অনেকটা রাহুলের মতো। প্রিয়া বলল, মা, এর নাম কি রাখব? তোমরাই ঠিক করোক। রাহুল বলল, আমি নাম রেখেছি অর্জুন গু। সুন্দর নাম ঘ। এখন আমার দিন কাটে নাতির সাথে। অর্জুন খুব দুরন্ত, সারাক্ষণ হাসে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুমি না থাকলে আমি কখনো এত সুখী হতে পারতাম না গি। কেন এসব কথা বলছিস? তুমি আমাকে দত্তক নিয়ে বড় করেছ, আমার সমস্যার সময় পাশে থেকেছ, আর এখন আমার সংসারের দেখভাল করছ। আমার চোখে পানি এলো। তুই আমার সন্তান, এসব আমার কর্তব্য। না মা, এটা তোমার ভালোবাসা গু। সত্যি কথা হল, মা ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই। এখন যখন এই গল্প বলছি, তখন অর্জুন আমার কোলে শুয়ে ঘুমাচ্ছে। কি শান্তি তার মুখে! আমার মনে হয়, জীবনে যত সমস্যাই আসুক না কেন, পরিবারের ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। রাহুলের মানসিক সমস্যা, সেই রহস্যময় গোয়েন্দা কাহিনী, চোর চক্রের সাথে লড়াই, এসব ঘটনা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। এখন আমরা সবাই মিলে খুব সুখে আছি। রাহুল তার কাজে মনোযোগী। প্রিয়া একজন ভালো মা। সুমিও পড়াশোনায় ভালো করছে। আর আমি একজন সন্তুষ্ট মা। আমার সন্তানরা সুখী, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মাঝে মাঝে মনে হয় সেই দিনের কথা যখন রাহুল আমাকে লাল গোলাপের তোড়া দিয়েছিল। তখন আমি বুঝতে পারিনি যে এর পেছনে কি আছে। এখন বুঝি সেটা ছিল তার মানসিক সমস্যার প্রভাব। কিন্তু সেই ঘটনার মধ্য দিয়েই আমরা তার সমস্যা বুঝতে পেয়ে। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা। আন্দালুসিয়ার সুবিশাল প্রাসাদের মার্বেল পাথরে সূর্যের আলো পড়ে ঝলমল করছিল। কিন্তু আমির আব্দুর রহমানের হৃদয়ে তখন গভীর অন্ধকার। খ্রিস্টান রাজা আলফোন্সো তার বিশাল বাহিনী নিয়ে মুসলিম ভূমির দিকে এগিয়ে আসছেন। সংবাদ এসেছে যে তারা পথে যা কিছু পাচ্ছেন তাই ধ্বংস করে দিচ্ছেন। আমির সাহেব তার বিশ্বস্ত সেনাপতি হাসান ইবনে আলী কক্ষে প্রবেশ করলেন। শত্রুবাহিনী আর মাত্র দুদিনের পথ। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আব্দুর রহমান জানালার দিকে তাকিয়েছিলেন। দূরে মসজিদের মিনার থেকে মাগরিবের আয়ান ভেসে আসছিল। হাসান, তুমি কি মনে কর আল্লাহ আমাদের সাহায্য করবেন? আমির, আল্লাহ যারা সত্যের পথে থাকে তাদের সাহায্য করেন। আমরা আমাদের মাতৃভূমি, আমাদের দিন রক্ষার জন্য যুদ্ধ করছি। সেদিন রাতে আব্দুর রহমান দীর্ঘ সময় নামায়ে কাটালেন। তাহাজ্জুদের নামায়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জানি না এই যুদ্ধের পরিণতি কি হবে। কিন্তু আমি জানি যে তুমি ন্যায় বিচারক। আমাদের যা কিছু করার শক্তি দাও, সেটাই আমাদের জন্য কল্যাণকর। দ্বিতীয় অধ্যায়, যুবকের বিশ্বাস। পরের দিন ভোরে সৈন্যদের সমাবেশে আব্দুর রহমান দেখলেন একজন কিশোর তার তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম উমর ইবনে ইউসুফ। মাত্র ১৭ বছর বয়স, কিন্তু চোখে দৃঢ় সংকল্প। উমর, তুমি এত কম বয়সে যুদ্ধে যেতে চাও কেন? আব্দুর রহমান জিজ্ঞেস করলেন। আমির সাহেব, গত মাসে শত্রুরা আমাদের গ্রামে হামলা করেছিল। আমার বাবা আমাকে বলেছিলেন, বেটা, যখন দিনের উপর আক্রমণ আসে, তখন প্রতিটি মুসলমানের দায়িত্ব সেটা প্রতিহত করা। আমার বাবা সেই হামলায় শহীদ হয়েছেন। আব্দুর রহমানের চোখে পানি এল। এই যুবকের মধ্যে তিনি দেখতে পেলেন সেই বিশ্বাস আর সাহসিকতা যা মুসলিম উম্মাহকে মহান বানিয়েছে। উমর, যুদ্ধ কোনো খেলা নয়। মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আমির সাহেব, কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা মনে করো না যে যারা আল্লাহর রাহে নিহত হয় তারা মৃত, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট তাদের রিজিক দেওয়া হয়। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহর অসন্তুষ্টিকে। কি? তৃতীয় অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। যুদ্ধের আগের রাতে মুসলিম সৈন্যদের শিবিরে একটা আলাদা পরিবেশ।
কেউ কুরআন তিলাওয়াত করছেন, কেউ জিকিরে মগ্ন, কেউ পরিবারের কথা ভাবছেন। হাসান ইবনে আলী তার অভিজ্ঞতার কথা তরুণ সৈন্যদের বলছিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রতিটি মুজাহিদের দুইটা জিনিস মনে রাখা উচিত, হাসান বলছিলেন। প্রথমত, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করছি, নিজেদের অহংকার বা লোভের জন্য নয়। দ্বিতীয়ত, শত্রুর প্রতিও আমাদের ন্যায় বিচার করতে হবে। নিরীহ মানুষ, বৃদ্ধ, শিশু, নারীদের ক্ষতি করা আমাদের ধর্মে নিষিদ্ধ। উমর প্রশ্ন করল, কিন্তু হাসান চাচা, যদি শত্রুরা আমাদের সাথে এমন ন্যায় বিচার না করে? উমর, আমাদের চরিত্র শত্রুর আচরণের উপর নির্ভর করে না। আমরা মুসলিম, আমাদের আদর্শ রাসূলুল্লাহ শাহ। তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ন্যায় বিচার থেকে সরে আসেননি। রাতের শেষ প্রহরে আব্দুর রহমান তার সৈন্যদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন। হে আমার ভাইয়েরা, আগামীকাল আমরা যুদ্ধে যাব। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধ কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য নয়। এই যুদ্ধ আমাদের মাতৃভূমি, আমাদের দিন, আমাদের পরিবারের সুরক্ষার জন্য। আল্লাহ যদি আমাদের জয় দান করেন, তাহলে আমরা নম্রভাবে তার কৃতজ্ঞতা আদায় করব। আর যদি আমাদের পরাজয় হয়, তাহলেও আমরা জানব যে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। চতুর্থ অধ্যায়, সংঘর্ষ। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে দুই বাহিনী মুখোমুখি হল। আলফোনসোর বাহিনী সংখ্যায় বেশি, অস্ত্রশস্ত্রেও এগিয়ে। কিন্তু মুসলিম সৈন্যদের চোখে এক আলাদা দীপ্তি। যুদ্ধ শুরুর আগে আব্দুর রহমান তার সৈন্যদের সাথে দোয়া করলেন, রাব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিনগু। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা দৃঢ় করে দাও, আর কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর। যুদ্ধ প্রচণ্ড ভয়াবহ আকার ধারণ করল। উমর তার তলোয়ার হাতে বীরত্বের সাথে যুদ্ধ করছিল। একসময় একটি শত্রু সৈন্য তার পিঠের দিক থেকে আক্রমণ করতে গেল, কিন্তু হাসান ইবনে আলী তাকে রক্ষা করলেন। এই সময় হাসানের বুকে একটি তীর বিঁধে গেল। উমর কান্নায় ভেঙে পড়ল। হাসান চাচা, আপনি কেন আমাকে বাঁচাতে গেলেন? রক্তক্ষরণের মাঝেও হাসান মুস্কি হাসলেন। উমর, তুমি এই উম্মাহর ভবিষ্যৎ। আমার মতো বুড়োর চেয়ে তোমার জীবন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করব। হাসানের মৃত্যু উমরের মনে গভীর প্রভাব ফেল। তিনি বুঝলেন যে জিহাদ শুধু যুদ্ধ নয়, এটা ত্যাগের নাম, এটা মানবতার সেবার নাম। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত মোড়। যুদ্ধ দিনভর চল। সন্ধ্যার সময় মুসলিম বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। এমন সময় উমর দেখল যে শত্রুবাহিনীর একজন সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। সে একটা খ্রিস্টান সৈন্য, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। উমর দ্বিধায় পড়ে গেল। এটা তার শত্রু, কিন্তু তার মানবিক দায়িত্ব কি? তার মনে পড়ে গেল হাসানের কথা, নিরীহ মানুষদের ক্ষতি করা আমাদের ধর্মে নিষিদ্ধ। এই আহত সৈন্যটি এখন আর হুমকি নয়, সে একজন সাহায্যপ্রার্থী মানুষ। উমর তার পানির পাত্র থেকে ওই খ্রিস্টান সৈন্যকে পানি খাওয়াল এবং তার ক্ষতের উপর কাপড় বেঁধে দিল। খ্রিস্টান সৈন্যটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার শত্রু, তাহলে আমাকে সাহায্য করছ কেন? কারণ আমার ধর্ম আমাকে শেখায় যে মানবিকতা সবার উপরে, উমর উত্তর দিল। এই ঘটনা সেই খ্রিস্টান সৈন্যের মনে গভীর প্রভাব ফেল। তার নাম ছিল পেড্রো। তিনি কখনো ভাবেননি যে তার শত্রুরা এত উদার মানসিকতার হতে পারে। ষষ্ঠ অধ্যায়, সন্ধির প্রস্তাব। যুদ্ধ 3 দিন চলার পর উভয় পক্ষেরই অবস্থা খারাপ। রাজা আলফোনসো বুঝতে পারলেন যে মুসলমানরা এত সহজে হার মানবে না। আর আব্দুর রহমানও দেখলেন যে তার সৈন্য সংখ্যা কমে আসছে। এমন সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যে পেড্রো উমরের কাছ থেকে সাহায্য পেয়েছিল, সে রাজা আলফোনসোর কাছে গিয়ে বল, আপনার মাজেস্টি, এই মুসলমানরা যেমনটা আমাদের বলা হয়েছে, তারা তেমন নয়। তারা অসভ্য বা নিষ্ঠুর নয়। একজন মুসলিম যুবক আমার জীবন বাঁচিয়েছে, অথচ সে আমার শত্রু ছিল। আলফোনসো চিন্তায় পড়ে গেলেন। তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন, কিন্তু এর ফলাফল অনিশ্চিত। উভয় পক্ষেই অনেক রক্তপাত হয়েছে। পরদিন আলফোনসো সন্ধির প্রস্তাব পাঠালেন। আব্দুর রহমান তার পরামর্শদাতাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলেন। আমির সাহেব, আমাদের অবস্থা খুব একটা ভালো নয়, এক সেনাপতি বলল। সন্ধি আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে কি? কিন্তু সন্ধির শর্ত কি? অন্য একজন প্রশ্ন করল। আব্দুর রহমান গভীরভাবে চিন্তা করলেন। তিনি জানতেন যে ইসলাম শান্তি চায়, যুদ্ধ নয়। কুরআনেই বলা আছে, যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে তুমিও সেদিকে ঝুঁকে পড়ো। সপ্তম অধ্যায়, শান্তির আলো। সন্ধির আলোচনা হল।
আলফোন্সো প্রস্তাব করলেন যে তিনি মুসলিম ভূমিতে আক্রমণ বন্ধ করবেন, বিনিময়ে আব্দুর রহমান কিছু ভূমি ছেড়ে দেবেন। কিন্তু আব্দুর রহমান একটা শর্ত রাখলেন, রাজা আলফোন্সো, আমি আপনার প্রস্তাবে রাজি। তবে একটা শর্ত আছে। যেসব মুসলিম ওই অঞ্চলে থাকবে তাদের ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। তাদের মসজিদ, তাদের স্কুল, তাদের সম্পত্তি সব নিরাপদ থাকতে হবে। আলফোন্সো রাজি হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলমানরা শুধু যোদ্ধা নয়, তারা সভ্যতার বাহকও। সন্ধি স্বাক্ষরের দিন উমর আব্দুর রহমানকে জিজ্ঞেস করল, আমির সাহেব, আমরা কি হেরে গেলাম? আব্দুর রহমান মুস্কি হেসে বললেন, উমর, জয়পরাজয় শুধু যুদ্ধক্ষেত্রে মাপা হয় না। আমরা আমাদের সম্মান রক্ষা করেছি। আমরা প্রমাণ করেছি যে মুসলমানরা কাপুরুষ নয়। আর সবচেয়ে বড় কথা, আমরা শান্তি এনেছি। আর শান্তি সবসময় যুদ্ধের চেয়ে শ্রেয়। অষ্টম অধ্যায়, বিজয়ের প্রকৃত অর্থ। সন্ধির পর উমর এক অদ্ভুত শান্তি অনুভব করল। যুদ্ধের সময় সে শুধু শত্রুকে পরাজিত করার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বুঝতে পারছিল যে ইসলামের প্রকৃত জয় অন্য কিছুতে। কয়েকদিন পর উমর দেখল যে পেড্রো তাকে খুঁজতে এসেছে। পেড্রো তার হাতে একটা বই নিয়ে এসেছিল। উমর, আমি তোমার ধর্ম সম্পর্কে জানতে চাই, পেড্রো বলল। তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ সেটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝতে চাই কোন ধর্ম মানুষকে এত উদার বানায়। উমর পেড্রোকে ইসলাম সম্পর্কে বলতে শুরু করল। সে বল, আল্লাহর একত্ব, রাসূলের জীবনী, ইসলামের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচারের কথা। কিন্তু তোমরা তো আমাদের সাথে যুদ্ধ করেছ, পেড্রো প্রশ্ন করল। পেড্রো ভাই, আমরা যুদ্ধ করেছি আমাদের আত্মরক্ষার জন্য। আমাদের ধর্মে বলা আছে যে অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কিন্তু আমরা কখনো আগ্রাসী যুদ্ধ চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সহাবস্থান। পেড্রো উমরের কথা মনোযোগ দিয়ে শুনল। কয়েক মাস পর সে ইসলাম গ্রহণ করল এবং তার নাম রাখল আব্দুর রহিম। নবম অধ্যায়, শিক্ষা। বছর পেরিয়ে গেল। আন্দালুসিয়ায় শান্তি বিরাজ করছে। উমর এখন একজন দক্ষ সৈনিক এবং পণ্ডিত হয়ে উঠেছে। সে অস্ত্র শিক্ষার পাশাপাশি কুরআন, হাদিস, ফিকাহ, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা পড়েছে। একদিন আব্দুর রহমান উমরকে ডাকলেন। উমর, আমি বুড়ো হয়ে যাচ্ছি। এই রাজ্যের ভবিষ্যৎ তোমাদের মতো যুবকদের হাতে। তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আমির সাহেব, আমি প্রস্তুত। আমি চাই তুমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা কর। সেখানে শুধু মুসলিম শিশুরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি শিশুরাও পড়তে পারবে। আমি চাই আমাদের এই ভূমি জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠুক। উমর খুশি হয়ে গেল। এই তো সেই আসল জিহাদ, জ্ঞানের জিহাদ, মানবতার জিহাদ। মাদ্রাসা প্রতিষ্ঠার পর উমর দেখল যে বিভিন্ন ধর্মের শিশুরা একসাথে বসে পড়াশোনা করছে। মুসলিম শিশুরা কুরআন হাদিস পড়ছে, খ্রিস্টান শিশুরা বাইবেল পড়ছে, আর সবাই মিলে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, দর্শন পড়ছে। দশম অধ্যায়, প্রকৃত বিজয়। কয়েক বছর পর উমর একদিন দেখল যে আব্দুর রহিম, পূর্বনাম পেড্রো, একটা বই লিখছে। বইটার নাম ইসলামে মানবিক মূল্যবোধ। আব্দুর রহিম ভাই, এই বই লিখছেন কেন? উমর জিজ্ঞেস করল। উমর, আমি চাই ইউরোপের মানুষরা ইসলামের সত্যিকারের রূপ দেখুক। অনেকেই মনে করে মুসলমানরা শুধু তলোয়ার দিয়ে ধর্ম প্রচার করে। কিন্তু আমি দেখেছি যে ইসলামের সত্যিকারের শক্তি তার নৈতিক মূল্যবোধে, তার মানবিকতায়। উমর খুশি হয়ে গেল। তার মনে পড়ে গেল হাসান ইবনে আলীর কথা, আমাদের চরিত্রই আমাদের সবচেয়ে বড় দাওয়াহ। বছরের পর বছর কেটে গেল। উমর এখন আমির আব্দুর রহমানের উপদেষ্টা। একদিন তার কাছে খবর এল যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পণ্ডিতরা আন্দালুসিয়ায় এসে জ্ঞান অর্জন করতে চান। আমির সাহেব, উমর বলল, আমাদের সেই যুদ্ধের প্রকৃত ফলাফল এখন দেখা যাচ্ছে। আমরা তলোয়ার দিয়ে যা পারিনি তা আমরা কলম আর চরিত্র দিয়ে করতে পারছি। আব্দুর রহমান হেসে বললেন, উমর, তুমি ঠিক বলেছ। প্রকৃত বিজয় তলোয়ারে নয়, হৃদয় জয়ে। আমরা শুধু একটা যুদ্ধে জিতিনি, আমরা মানুষের মন জিতেছি। একাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ২০ বছর পর উমর এখন নিজেই একজন বিজ্ঞ শাসক। তার মাদ্রাসা থেকে যে সব ছাত্র বের হয়েছে তারা ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তারা চিকিৎসক, দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিদ হিসেবে কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, তারা তাদের কর্মে ইসলামের সুন্দর চেহারা তুলে ধরছে। একদিন উমরের কাছে একজন যুবক এল। তার নাম ইউসুফ। সে খুবই উত্তেজিত। উস্তাদ উমর, উত্তরে নরমানরা আবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
আমাদের কি যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত নয়? উমর মুস্কি হাসলেন। এই যুবকের মধ্যে নিজের যৌবনের ছাপ দেখতে পেলেন। ইউসুফ, যুদ্ধ সবসময় শেষ উপায়। আগে দেখি কূটনীতি দিয়ে সমস্যার সমাধান হয় কিনা। আমাদের দূত পাঠাই, তাদের সাথে কথা বলি। হয়তো কোনো ভুল বুঝাবুঝি আছে কি। কিন্তু উস্তাদ, তারা যদি আক্রমণ করেই ফেলে? তাহলে আমরা প্রতিরোধ করব। কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আত্মরক্ষা, ধ্বংস নয়। আর যুদ্ধ শেষে আমাদের ব্যবহার এমন হতে হবে যেন শত্রু আমাদের সম্মান করে কি। ইউসুফ চিন্তায় পড়ে গেল। উস্তাদ, এত উদারতা দেখিয়ে আমরা কি দুর্বল মনে হচ্ছি না? ইউসুফ, প্রকৃত শক্তি অন্যকে ক্ষমা করার ক্ষমতায়। যে ব্যক্তি রাগ থাকা সত্ত্বেও ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন তার সব শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলাফল, তারাই পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় সহায়ক হয়েছিল। অধ্যায়, প্রজ্ঞার বীজ। দূত পাঠানোর পর জানা গেল যে নরমানদের সাথে একটা ব্যবসায়িক বিরোধ ছিল। তারা মনে করছিল মুসলিম ব্যবসায়ীরা তাদের সাথে অন্যায় করেছে। উমর তদন্ত করে দেখলেন যে সত্যিই কিছু মুসলিম ব্যবসায়ী অসৎ আচরণ করেছে। উমর সাথে সাথে সেই ব্যবসায়ীদের শাস্তি দিলেন এবং নরমানদের ক্ষতিপূরণ দিলেন। এই ন্যায়বিচার দেখে নরমান নেতা অভিভূত হয়ে গেলেন। আমি ভেবেছিলাম আপনারা আপনাদের লোকদের পক্ষেই থাকবেন, নরমান নেতা বললেন। আমাদের ধর্মে ন্যায়বিচার সবার উপরে। আমরা আমাদের লোক হোক বা পর হোক, সত্যের পক্ষে থাকি, উমর উত্তর দিলেন। এই ঘটনার পর নরমানদের সাথে মুসলমানদের সম্পর্ক আরও মজবুত হয়ে গেল। যুদ্ধের বদলে শান্তি, শত্রুতার বদলে বন্ধুত্ব। অধ্যায়, শেষ যুদ্ধ। কিন্তু জীবনে সব সময় শান্তি থাকে না। উমরের ৫০ বছর বয়সে এক নতুন হুমকি এল। পূর্ব দিক থেকে একদল দুর্বৃত্ত দস্যু নিয়মিত গ্রামে হামলা করতে শুরু করল। তারা কোন ধর্ম মানে না, কোনো নৈতিকতা মানে না। শুধু লুটপাট আর ধ্বংসজ্ঞ। এবার আর কূটনীতির কোনো উপায় ছিল না। উমর বাধ্য হয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। কিন্তু এই যুদ্ধেও তিনি তার নৈতিক আদর্শ বজায় রাখলেন। যুদ্ধের আগে তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমরা এই দস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করছি নিরীহ মানুষদের রক্ষার জন্য। কিন্তু মনে রাখবেন, যুদ্ধের ময়দানেও আমাদের মানবিকতা হারানো যাবে না। যে আত্মসমর্পণ করবে তাকে হত্যা করা যাবে না। যে পালিয়ে যাবে তার পিছনে তাড়া করার দরকার নেই। যুদ্ধটি খুব দ্রুত শেষ হয়ে গেল। দস্যুরা সংগঠিত বাহিনীর মুখোমুখি হতে পারল না। কিন্তু যুদ্ধ শেষে উমর একটা অদ্ভুত ঘটনা দেখলেন। দস্যু বাহিনীর নেতা, যে আত্মসমর্পণ করেছিল, সে উমরের কাছে এসে বলল, আমি আপনার মতো শত্রু আগে দেখিনি। আপনি আমাকে হত্যা করতে পারতেন, কিন্তু করেননি। কেন? কারণ তুমি এখন আর হুমকি নও। আর আমার ধর্ম অপ্রয়োজনীয় রক্তপাত নিষিদ্ধ করে কি? দস্যু নেতা গভীরভাবে চিন্তা করল। আমি সারা জীবন শুধু নিষ্ঠুরতা দেখেছি। আপনার মতো মানুষের অস্তিত্বে আমার বিশ্বাস ছিল না। আপনি আমাকে একটা নতুন পথ দেখালেন। কয়েক মাস পর সেই প্রাক্তন দস্যু নেতা মুসলমান হয়ে গেল এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত করল। অধ্যায়, প্রজ্ঞার উপদেশ। উমর এখন একজন বৃদ্ধ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু চোখে এখনও সেই তারুণ্যের আগুন। তার চারপাশে জড়ো হয়েছে নতুন প্রজন্মের যুবকরা। একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করল, উস্তাদ উমর, আপনি এত যুদ্ধ দেখেছেন। জিহাদের প্রকৃত অর্থ কি? উমর একটু ভেবে বললেন, বেটা, জিহাদ মানে সংগ্রাম। আর এই সংগ্রাম কয়েক ধরনের। প্রথমত, নিজের মন থেকে খারাপ গুণাবলী দূর করার সংগ্রাম, এটা জিহাদুন নফস। দ্বিতীয়ত, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার সংগ্রাম। তৃতীয়ত, জ্ঞান অর্জন ও প্রচারের সংগ্রাম। আর সবশেষে, যখন আর কোনো উপায় থাকে না, তখন আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নেওয়ার সংগ্রাম। কিন্তু উস্তাদ, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমটা। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না, সে অন্য কোনো জিহাদে সফল হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, আমরা ছোট জিহাদ, যুদ্ধ থেকে ফিরে বড় জিহাদের, আত্মশুদ্ধির দিকে যাচ্ছি। অন্য একজন যুবক প্রশ্ন করল, তাহলে কি যুদ্ধ একেবারেই খারাপ? না বেটা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কখনো খারাপ নয়। কিন্তু যুদ্ধ করার আগে দেখতে হয় সেটা সত্যিই প্রয়োজনীয় কিনা। যুদ্ধের সময় দেখতে হয় আমরা ন্যায়ের পথে আছি কিনা। আর যুদ্ধের পরে দেখতে হয় আমাদের জয় মানবতার কল্যাণে আসছে কিনা। অধ্যায়, উত্তরাধিকার। উমর তার শেষ দিনগুলিতে একটি বই লিখতে শুরু করলেন।
বইটির নাম দিলেন জিহাদের প্রকৃত অর্থও। সেই বইতে তিনি লিখলেন, আমার প্রিয় ভাইয়েরা, আমি এই দীর্ঘ জীবনে অনেক যুদ্ধ দেখেছি, অনেক সংঘাত দেখেছি। কিন্তু আমি যা শিখেছি তা হল প্রকৃত জিহাদ আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমরা যুদ্ধ করি যেন পরবর্তী প্রজন্মকে যুদ্ধ করতে না হয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা অস্ত্র হাতে নেই শুধুমাত্র নিরীহ মানুষদের রক্ষা করার জন্য, অত্যাচারীদের থামানোর জন্য। কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আমাদের চরিত্র, আমাদের জ্ঞান, আমাদের ন্যায়বিচার। যখন একজন অমুসলিম আমাদের ন্যায়বিচার দেখে ইসলাম গ্রহণ করে, সেটা হাজারো তলোয়ারের চেয়ে বড় বিজয়। যখন আমাদের জ্ঞান-বিজ্ঞান পৃথিবীতে কল্যাণ নিয়ে আসে, সেটা যে কোনো যুদ্ধজয়ের চেয়ে মহান। আমার উত্তরসূরিদের কাছে আমার অনুরোধ, তোমরা শক্তিশালী হও, কিন্তু অন্যায়কারী হজো না। তোমরা সাহসী হও, কিন্তু নিষ্ঠুর হজো না। তোমরা নিজেদের ধর্মকে ভালোবাস, কিন্তু অন্য ধর্মের মানুষদের ঘৃণা কর না। মনে রাখবে, আল্লাহ তায়ালা বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তারাই পৃথিবীর উত্তরাধিকারী হবে। এই উত্তরাধিকারিত্ব অর্জন হয় তলোয়ারের জোরে নয়, চরিত্রের জোরে। কি? ষোড়শ অধ্যায়, শেষ নিঃশ্বাস। উমরের মৃত্যুর আগের দিন তার বিছানার পাশে এসে বসলেন আব্দুর রহিম, প্রাক্তন পেড্রো। দুই বন্ধু দীর্ঘ সময় নীরবে বসে রইলেন। উমর ভাই, আব্দুর রহিম বললেন, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। কিন্তু শুধু আমার নয়, এই অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছেন গু। উমর দুর্বল কণ্ঠে বললেন, আব্দুর রহিম ভাই, আমি কিছুই করিনি। আল্লাহই সব করেছেন। তিনি আমাকে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছেন গু। আপনি কি মনে করেন আমরা সফল হয়েছি? উমর জানালার দিকে তাকালেন। বাইরে বিভিন্ন ধর্মের শিশুরা একসাথে খেলছে। মুসলিম, খ্রিস্টান, ইহুদি শিশুরা কোনো ভেদাভেদ ছাড়াই। দেখুন আব্দুর রহিম ভাই, ওই শিশুদের। তারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা তাদের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী রেখে যেতে পেরেছি। তারা বড় হবে ভালোবাসায়, বিদ্বেষে নয় গু। সেই রাতে উমর শেষবারের মতো তাহাজ্জুদের নামায় পড়লেন। সিজদায় গিয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার জীবনের যত ভুল ত্রুটি সব মাফ করে দাও। আমি যদি কারো কোনো ক্ষতি করে থাকি, তাও মাফ করে দাও। আর আমার পরবর্তী প্রজন্মকে সঠিক পথে রেখো গো। পরদিন ফজরের নামায়ের পর উমর ইবনে ইউসুফ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল গভীর শান্তির হাসি। সমাপ্তি, অনন্তকালের গল্প। উমরের জানায়ায় হাজার হাজার মানুষ এসেছিল। শুধু মুসলিম নয়, খ্রিস্টান, ইহুদি, এমনকি অন্য ধর্মের মানুষরাও। সবার চোখে পানি। এক খ্রিস্টান বৃদ্ধ বলছিলেন, উমর আমাদের শিখিয়েছেন যে ধর্ম মানুষকে পরস্পরের শত্রু বানায় না, মানুষের সংকীর্ণতাই শত্রুতা সৃষ্টি করে। কি? এক ইহুদি পণ্ডিত বলছিলেন, আমি উমরের কাছ থেকে শিখেছি যে সত্যিকারের ধর্মীয় ব্যক্তি সবার সাথে ন্যায়বিচার করেন ঘু। আর এক মুসলিম যুবক বলছিল, উমর চাচা আমাদের দেখিয়েছেন যে জিহাদের প্রকৃত অর্থ হল মানবতার সেবা গু। উমরের কবরের উপর লেখা হয়েছিল, এখানে শুয়ে আছেন উমর ইবনে ইউসুফ, যিনি তলোয়ার তুলেছিলেন সত্যের পক্ষে, কিন্তু জিতেছিলেন হৃদয়ের শক্তিতে। যিনি যুদ্ধ করেছিলেন শান্তির জন্য এবং শত্রুদের বানিয়েছিলেন বন্ধু। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন গো। উপসংহার, শিক্ষা ও প্রেরণা। এই গল্পের মধ্য দিয়ে আমরা শিখতে পারি। ১. জিহাদের প্রকৃত অর্থ। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম। ২. চরিত্রের শক্তি। অস্ত্রের চেয়ে চরিত্রের শক্তি বেশি প্রভাবশালী। ৩. মানবিকতা। যুদ্ধের মধ্যেও মানবিকতা বজায় রাখা সম্ভব এবং প্রয়োজনীয়। ৪. ক্ষমার মাহাত্ম্য। ক্ষমা করার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। ৫. শান্তির মূল্য। যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, ধ্বংসের জন্য নয়। ৬. সহাবস্থান। বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করতে পারে। ৭. জ্ঞানের গুরুত্ব। শিক্ষা ও জ্ঞানী মানুষের প্রকৃত মুক্তি। উমরের গল্প আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও আমাদের সবচেয়ে বড় জিহাদ হল অজ্ঞতা, কুসংস্কার, অন্যায় এবং বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম। আমরা যদি উমরের মতো চরিত্র ও প্রজ্ঞা অর্জন করতে পারি, তাহলে আমরাও আমাদের সমাজে শান্তি ও কল্যাণ নিয়ে আসতে পারব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। গল্পের সমাপ্তি। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। অনেক বছর আগের কথা। দামেস্কের কাছে একটি ছোট্ট গ্রামে ইব্রাহিম নামে এক যুবক বাস করত। সে ছিল একজন দক্ষ কামার। তার হাতের কাজে ছিল এক অদ্ভুত জাদু,
যে কোনো ভাঙা জিনিস সে ঠিক করে দিতে পারত। কিন্তু ইব্রাহিমের মনের গভীরে একটা শূন্যতা ছিল যা কোনো কিছুতেই পূরণ হতো না। ইব্রাহিমের বাবা-মা ছোটবেলায় মারা গিয়েছিল। সে একা একাই বড় হয়েছে। গ্রামের মসজিদে নামাজ পড়ত ঠিকই, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি সেই গভীর ভালোবাসা তখনও জন্ম নেয়নি। সে শুধু অভ্যাসবশত ধর্মীয় কাজকর্ম করত। একদিন সকালে ইব্রাহিমের কামারশালায় এক রহস্যময় বৃদ্ধ লোক এল। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যেন সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। বৃদ্ধ লোকটি একটি পুরানো তরবারি এনেছিল যার ফলা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। বেটা, এই তরবারিটা ঠিক করতে পারবে? বৃদ্ধ লোক জিজ্ঞেস করল। ইব্রাহিম তরবারিটা হাতে নিয়ে দেখল। এটা একটা সাধারণ তরবারি নয়। এর হাতলে আরবি ক্যালিগ্রাফিতে কিছু লেখা ছিল যা সে পড়তে পারছিল না। এটা খুবই পুরানো মনে হচ্ছে, ইব্রাহিম বলল। হ্যাঁ, আমি ঠিক করতে পারব। তবে সময় লাগবে গু। বৃদ্ধ লোক হাসল। সময়ের কোনো তাড়া নেই বেটা। তবে মনে রেখো, এই তরবারি শুধু একটি অস্ত্র নয়। এর সাথে জড়িয়ে আছে এক মহান ইতিহাস। কি ইতিহাস? ইব্রাহিম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। তা জানতে হলে তোমাকে একটি যাত্রায় যেতে হবে, বৃদ্ধ লোক বলল। তুমি কি প্রস্তুত? ইব্রাহিম একটু ভাবল। তার জীবন একঘেয়ে হয়ে গিয়েছিল। প্রতিদিন একই কাজ, একই রুটিন। হয়তো একটা পরিবর্তন ভালোই হবে। আমি প্রস্তুত, সে উত্তর দিল। দ্বিতীয় অধ্যায়, আল হাকিমের খোঁজে। বৃদ্ধ লোকটি ইব্রাহিমকে বলল যে তার নাম উমর। তিনি বহু বছর ধরে এই তরবারির সঠিক মালিক খুঁজছেন। এই তরবারিটি ছিল বিখ্যাত সুফি সাধক আল হাকিমের। আল হাকিম ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি তার প্রজাদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আল হাকিমের কবর কোথায়? ইব্রাহিম জিজ্ঞেস করল। সেটাই তো খুঁজে বের করতে হবে, উমর বলল। শুনেছি তার কবর পাহাড়ের চূড়ায় কোনো এক নির্জন জায়গায়। কিন্তু সেখানে পৌঁছানোর পথ খুবই কঠিন। পরদিন ভোরে ইব্রাহিম ও উমর যাত্রা শুরু করল। তারা উট নিয়ে মরুভূমির দিকে রওনা দিল। পথে তারা বিভিন্ন গ্রামে থেমে মানুষের কাছে আল হাকিমের কথা জিজ্ঞেস করত। প্রথম গ্রামে তারা একজন বৃদ্ধা মহিলার দেখা পেল। তিনি তাদের চা খেতে দিলেন এবং বললেন, আল হাকিমের কথা আমার দাদিমা বলতেন। তিনি বলতেন, আল হাকিম এমন একজন মানুষ ছিলেন যিনি অন্ধকার রাতে পথ হারানো মানুষদের জন্য আলো হয়ে দাঁড়িয়েছিলেন। তার দেশে কোনো গরিব ক্ষুধার্ত থাকত না। তার কবর কোথায় আছে জানেন? উমর জিজ্ঞেস করল। বৃদ্ধা ভাবল কিছুক্ষণ। শুনেছি উত্তরের পাহাড়ে কোথাও। তবে সেখানে যাওয়ার পথে অনেক বিপদ আছে। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দুদিন যাত্রার পর ইব্রাহিম ও উমর একটি পাহাড়ি এলাকায় পৌঁছাল। পথ ছিল অত্যন্ত দুর্গম। তারা যখন একটি সংকীর্ণ গিরিপথ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমল এবং প্রচণ্ড ঝড় শুরু হল। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা একটি গুহার আশ্রয় নিল। গুহার ভেতরে ইতিমধ্যে একজন অপরিচিত লোক বসেছিল। সে দেখতে খুবই দুর্বল এবং অসুস্থ। আসসালামু আলাইকুম, ইব্রাহিম অপরিচিত লোকটিকে সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম, লোকটি দুর্বল স্বরে উত্তর দিল। আমার নাম ইউসুফ। আমি 3 দিন ধরে এই গুহায় আছি। খাবার শেষ হয়ে গেছে। ইব্রাহিম তার ব্যাগ থেকে যে সামান্য খাবার ছিল তা বের করল। উমর তাকে থামাতে গেল। আমাদের নিজেদেরই যথেষ্ট খাবার নেই, উমর ফিসফিস করে বলল। আমাদের এখনো অনেক পথ যেতে হবে। কিন্তু ইব্রাহিম তার কথা শুনল না। সে ইউসুফকে তার সব খাবার দিয়ে দিল। এটা নিন। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন, ইব্রাহিম বলল। ইউসুফ কৃতজ্ঞচিত্তে খাবার নিল। আল্লাহ তোমার মঙ্গল করুন, ভাই। তুমি আমার জীবন বাঁচালে। ঝড় থামার পর ইউসুফ তাদের বিদায় জানাল। যাওয়ার আগে সে ইব্রাহিমকে একটি ছোট কাগজ দিল। এটা একটি মানচিত্র। এটা তোমার কাজে লাগতে পারে, সে বলল। চতুর্থ অধ্যায়, সত্যিকারের সম্পদ। কাগজটি খুলে দেখে ইব্রাহিম অবাক হয়ে গেল। এটা আল হাকিমের কবরের স্থান নির্দেশ করে একটি মানচিত্র। এটা কিভাবে সম্ভব? উমর বিস্মিত হয়ে বলল। আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম সরল বিশ্বাসে উত্তর দিল। মানচিত্র অনুসরণ করে তারা আরও 2 দিন পথ চলার পর একটি উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি সাদামাটা কবর ছিল। কবরের মাথায় একটি পাথরে আরবিতে লেখা ছিল, এখানে শায়িত আছেন আল হাকিম ইবনে আবদুল্লাহ, যিনি আল্লাহর পথে জীবন অতিবাহিত করেছেন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। উমর কবরের কাছে গিয়ে দোয়া পড়তে শুরু করল।
ইব্রাহিমও তার সাথে যোগ দিল। হঠাৎ ইব্রাহিমের হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন অনুভূত হল। তার চোখে পানি এসে গেল। প্রথমবারের মতো সে আল্লাহর কাছাকাছি অনুভব করল। উমর কাকা, সে বলল, আমি এতদিন সত্যিকারের জীবনের অর্থই বুঝতে পারিনি গিয়ে। উমর হাসল, বেটা, এই যাত্রাটাই ছিল তোমার জন্য আল্লাহর পরিকল্পনা। তুমি যে ইউসুফকে খাবার দিয়েছিলে সেটা ছিল তোমার হৃদয়ের পরীক্ষা গো। পঞ্চম অধ্যায়, নতুন জীবনের সূচনা। কবর জিয়ারত শেষে ইব্রাহিম ভাঙা তরবারিটা বের করল। সে লক্ষ্য করল যে তরবারির হাতলে লেখা আরবি ক্যালিগ্রাফি এখন তার কাছে পরিষ্কার মনে হচ্ছে। সেখানে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো। এই তরবারি তোমার? উমর বলল। আল হাকিম চেয়েছিলেন এটা এমন কারো হাতে যাক যে সত্যিকারের ঈমান খুঁজে পেয়েছে গি। কিন্তু আমি কি করব এটা দিয়ে? ইব্রাহিম জিজ্ঞেস করল। এটা একটা প্রতীক, উমর বলল। যেমন আল হাকিম ন্যায়ের জন্য লড়াই করেছিলেন, তেমনি তুমিও তোমার জীবনে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াবে গ। ফেরার পথে ইব্রাহিম লক্ষ্য করল যে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি মানুষ, সবকিছুতেই সে আল্লাহর নিদর্শন দেখতে পাচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, সেবার জীবন। গ্রামে ফিরে এসে ইব্রাহিম তার কামারশালায় কাজ শুরু করল। কিন্তু এবার তার কাজের উদ্দেশ্য পাল্টে গেছে। সে এখন শুধু অর্থের জন্য কাজ করে না, বরং মানুষের সেবার জন্য কাজ করে। যে গরিব মানুষেরা তার কাজের দাম দিতে পারত না, তিনি তাদের বিনামূল্যে সেবা দিতেন। তার কামারশালা হয়ে উঠল গ্রামের একটি সেবাকেন্দ্র। একদিন গ্রামে একটি অনাথ শিশু এল। তার নাম ছিল আহমদ। ইব্রাহিম তাকে দেখেই বুঝতে পারল যে এই শিশুটি তার নিজের শৈশবের প্রতিচ্ছবি। তোমার কোনো পরিবার নেই? ইব্রাহিম জিজ্ঞেস করল। না চাচা, আমার মা বাবা মারা গেছে, আহমদ কেঁদে বলল। ইব্রাহিম আহমদকে তার কাছে রাখল। তাকে কামারের কাজ শেখাতে শুরু করল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে আহমদকে জীবনের প্রকৃত অর্থ শেখাতে শুরু করল। সপ্তম অধ্যায়, আল্লাহর রহমত। সময় গড়িয়ে গেল। ইব্রাহিম এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার কামারশালার পাশেই সে একটি ছোট মক্তব স্থাপন করল যেখানে গ্রামের শিশুরা কুরআন শিক্ষা নেয়। আহমদ এখন একজন দক্ষ কামার হয়েছে। তার হৃদয়েও ইব্রাহিমের মতোই আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মেছে। একদিন উমর আবার এল ইব্রাহিমের কাছে। তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন। বেটা, দেখছি তুমি সত্যিকারের আল হাকিম হয়ে উঠেছ, উমর বলল। না উমর কাকা, আমি শুধু আল্লাহর একজন বান্দা যে তার রহমত পেয়েছে, ইব্রাহিম বিনীতভাবে উত্তর দিল। এটাই তো আল হাকিমের মূল শিক্ষা ছিল, উমর হেসে বলল। বিনয়, সেবা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ গু। অষ্টম অধ্যায়, চিরন্তন বার্তা। বহু বছর পর ইব্রাহিম যখন বৃদ্ধ হয়েছে তখনও সে তার সেবার কাজ অব্যাহত রেখেছে। গ্রামের মানুষ তাকে হাকিম কাকা বলে ডাকে। একদিন আহমদ তার কাছে এল। উস্তাদ, আপনার কাছ থেকে আমি যা শিখেছি তা কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাব? ইব্রাহিম আহমদের দিকে তাকাল। তার চোখে ছিল সেই একই জ্যোতি যা সে অনেক বছর আগে উমরের চোখে দেখেছিল। বেটা, সবচেয়ে বড় শিক্ষা হল উদাহরণ। তুমি যেভাবে জীবনযাপন করবে মানুষ সেটাই শিখবে। আল্লাহর রাস্তায় চলো, মানুষের সেবা করো এবং সবসময় মনে রাখবে, আমরা এই পৃথিবীতে শুধু আমানতদার। আহমদ মাথা নাড়ল। সে বুঝতে পারল যে তারও এখন দায়িত্ব হচ্ছে এই আলোকবর্তিকা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া। নবম অধ্যায়, শেষ অধ্যায় নয়, নতুন সূচনা। ইব্রাহিমের মৃত্যুর পর তার জানাজায় পুরো গ্রামের মানুষ এসেছিল। এমনকি দূরদূরান্ত থেকেও মানুষ এসেছিল। কারণ তার সেবা ও ভালোবাসার খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল। আহমদ এখন কামারশালা চালায়। তার পাশেও রয়েছে কয়েকজন অনাথ শিশু যাদের সে পালন করে। মক্তবটিও চলছে। সেই পুরানো তরবারিটি এখন মসজিদে রাখা আছে একটি প্রতীক হিসেবে। তার গায়ে এখন আরেকটি লাইন যোগ করা হয়েছে। সত্যিকারের জিহাদ হল নিজের অহংকারের বিরুদ্ধে এবং মানবতার সেবার জন্য। আর মানুষ যখন সেই তরবারি দেখে তখন তারা মনে করে আল হাকিমের, ইব্রাহিমের এবং তাদের মতো হাজারো মানুষের যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন। ১৯তম অধ্যায়, একটি বিশেষ রাত। একদিন রাতে জয়নব তাহাজ্জুদের নামাজ পড়ছিল। হঠাৎ তার মনে একটি চিন্তা এল। সে তার দাদিমাকে জিজ্ঞেস করল, দাদিমা, আমি কি সত্যি এই বড় দায়িত্ব নিতে পারব? বৃদ্ধা মহিলা জয়নবের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, আল্লাহ যখন কাউকে কোনো দায়িত্ব দেন তখন তিনি সেই দায়িত্ব পালনের শক্তিও দেন।
তুমি শুধু চেষ্টা করো, বাকি আল্লাহর উপর ছেড়ে দাও। 20ম অধ্যায়, নারী নেতৃত্বের উদাহরণ। জয়নব এখন গ্রামের মেয়েদের জন্য একটি বিশেষ কেন্দ্র চালু করেছে। সেখানে মেয়েরা শুধু কামারের কাজই নয়, বরং সেলাই, রান্না, কুরআন তিলাওয়াত এবং হাদিস শিক্ষা নেয়। একদিন শহর থেকে একজন সরকারি কর্মকর্তা এসেছিল। তিনি জয়নবের কাজ দেখে মুগ্ধ হলেন। আপনার এই উদ্যোগ অসাধারণ। সরকার চায় এরকম কেন্দ্র আরও জায়গা চালু করতে। স্যার, আমার উদ্দেশ্য টাকা পয়সা নয়, জয়নব বলল। আমি চাই প্রতিটি মেয়ে শিক্ষিত ও স্বাবলম্বী হোক, এবং সেই সাথে একজন ভালো মুসলিম হোক। 21ম অধ্যায়, প্রজন্মের পর প্রজন্ম। বছরগুলো কেটে গেল। জয়নব এখন মধ্যবয়সী। তার কেন্দ্র থেকে শত শত মেয়ে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় মানুষের সেবা করছে। একদিন আহমদ, যে এখন বৃদ্ধ, জয়নবের কাছে এল। জয়নব বেটি, আমি এখন নিশ্চিন্ত। তুমি যা করেছ তা আমার উস্তাদ ইব্রাহিমের স্বপ্নেরও চেয়ে বড়। চাচা, এটা তো শুধু শুরু, জয়নব হেসে বলল। আমি দেখতে পাচ্ছি আরও অনেক তরুণ তরুণী এই পথে এগিয়ে আসছে। 22ম অধ্যায়, ভবিষ্যতের বীজ। জয়নবের কেন্দ্রে এখন আমিনা নামে একটি মেয়ে আছে। সে অত্যন্ত মেধাবী এবং সেবাপরায়ণ। একদিন আমিনা জয়নবকে বলল, আপা, আমি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাই। তারপর ফিরে এসে আমাদের কাজ আরও বড় পরিসরে করতে চাই। জয়নব খুশি হয়ে বলল, এটাই তো চাই। তুমি পড়াশোনা শেষ করে এসো। তোমার জন্য অপেক্ষা করব। 23ম অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি।